আইসিটি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রফেশনাল ওয়েব ডিজাইন কোর্স এইচটিএমএল পার্ট 28 এইচটিএমএল টেবিল সি পর্বে আমরা গত পর্বের কিছু বিষয় আমরা সম্পর্কে জেনেছি টিটিটিএইচ। আজকে আমরা দেখব আরও কিছু গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট সম্পর্কে। সেটি হচ্ছে সেল স্পেসিং, সেল প্যাডিং, কল স্প্যান এবং রো স্প্যান। অ্যাট্রিবিউটগুলো কী এবং তাদের ব্যবহার। এবার আমরা জেনে নিই সেল স্পেসিং বলতে আমরা কি বুঝি। সেল স্পেসিং হচ্ছে একটি টেবিলের সেলগুলোর মধ্যবর্তী যে ব্যবধান সেগুলো। এটি ব্যবহার করবো আমরা টেবিল ট্যাগের সাথে। সেল স্পেসিং এর মাঝখানে কোনো স্পেস হবে না, একসাথেই থাকবে সেল স্পেসিং। এটি একটি অ্যাট্রিবিউট এবং এটির ভ্যালু আমরা যেটি অ্যাসাইন করব সেটি সেই অনুযায়ী সেলগুলোর মধ্যে একটি ব্যবধান তৈরি হবে। আরও একটি অ্যাট্রিবিউট হচ্ছে সেল প্যাডিং। সেল প্যাডিং হচ্ছে টেবিলের সেল বর্ডার থেকে টেক্সটের মধ্যবর্তী ব্যবধান। এটি আমরা ব্যবহার করব টেবিল স্পেস সেল স্পেসিং ইকুয়ালস যতটুকু আমরা ভ্যালু ডিস্টেন্স দেখতে চাই সেভাবে। এখানে আমরা লক্ষ্য করি যে এখানে এই টেবিলটি বা একটি সেল বিশিষ্ট একটি টেবিলে আমরা এই টেবিলের বর্ডার থেকে টেক্সটটা দেখতে পাচ্ছি মার্জিনের সঙ্গে প্রায় লেগে গেছে। আমরা যদি এটিকে সেল প্যাডিং ইউজ করি সেক্ষেত্রে আমরা এখানে যে পরিবর্তনটি দেখতে পারবো সেটি হচ্ছে প্রায় অনেকটা এরকম যে এই টেক্সটটি আগে মার্জিনের সঙ্গে লেগেছিল, এখন ডান দিক থেকে বাম দিক থেকে বা উপর থেকে নিচ থেকে আমরা একটু এটিকে মার্জিন থেকে টেক্সটগুলোকে ব্যবধান তৈরি করতে পেরেছি। তো এরকম ব্যবধান তৈরি করতে গেলে আমরা সেল প্যাডিং অ্যাট্রিবিউট ইউজ করব। যদিও আমরা সিএসএস শেখার সময় এটিকে আমরা নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবো, কিন্তু এইচটিএমএল এ সেভাবে করতে পারছি না। তারপরেও এটি জেনে নেওয়া দরকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখব সেল স্পেসিং। সেল স্পেসিং হচ্ছে একটি সেল থেকে আরেকটি সেলের ব্যবধান। এখানে দুটি সেলের মধ্যে ব্যবধান হচ্ছে এতটুকু। আমরা যদি ব্যবধানটিকে বাড়িয়ে নিতে চাই তাহলে যদি বাড়িয়ে দিই, এই যে ডিস্টেন্সটি আগে যা ছিল এখন বেড়ে গেল। এরকম করে সেলগুলোর মধ্যে যদি আমরা ডিস্টেন্স বাড়াতে চাই সেক্ষেত্রে আমরা ইউজ করব সেল স্পেসিং। এখন আমরা দেখব কল স্প্যান। কল স্প্যান হচ্ছে যে টেবিলের কলাম, দুই বা ততোধিক কলামকে যদি আমরা একটি কলামে পরিণত করতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কল স্প্যান। এখানে আমরা এটি টিটি বা টিএইচ ট্যাগের সাথে ইউজ করা হয়। কল স্প্যান 2 অর্থাৎ এখানে দুটি কলামকে আমরা একটি কলামে পরিণত করেছি, এই জন্য কল স্প্যান ইকুয়ালস 2। এবার আমরা দেখব হচ্ছে রো স্প্যান। অনেক সময় আমাদের টেবিলগুলোকে এভাবেও সাজাতে হতে পারে, সেক্ষেত্রে আমরা এখানে দুইটি রোকে একটি রোতে রূপান্তর করেছি। এরকম দুই বা ততোধিক রোকে একটি রোতে রূপান্তরিত করা বা পরিণত করা, সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে রো স্প্যান। এটিরও গঠন হচ্ছে টিডি অথবা টিএইচ। রো স্প্যান ইকুয়ালস ভ্যালু, অর্থাৎ যতগুলো আমরা সেলকে একসাথে করব। মূলত এটি আবারও বলছি টিএইচ এবং টিটি, যেটি আমরা গত পর্বে দেখেছি টিডি এবং টিএইচ, সেই ট্যাগের সাথে ব্যবহার করব। এখানে আমরা তিনটি টেবিল লক্ষ্য করছি একই রকম। তো দ্বিতীয় টেবিলে আমরা প্রথম যে সেলটি মার্ক করেছি 1 নম্বর, এটি 2 নম্বর। এই দুইটি সেলের মাঝখানে একটি মার্জিন দেখতে পাচ্ছি। এই মার্জিনটি যদি আমরা সরিয়ে দিই, অর্থাৎ এই এখানে পূর্বে দুটি কলাম ছিল, এখন একটি কলামে পরিণত হলো। এখানে এটির সঙ্গে প্রথম টেবিলটির সঙ্গে আমরা পার্থক্য লক্ষ্য করলেই বুঝতে পারবো যে এখানে 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 একটি সেল এবং এখানে দুটি সেল মিলে একটি সেল। তো এটি হচ্ছে কল স্প্যান। আবার অনুরূপভাবে এখানে 3 নম্বর টেবিলে আমরা প্রথম যে সেলটিকে মার্ক করছি 1 নম্বর দিয়ে, তারপর হচ্ছে এটি দ্বিতীয়। এখান থেকে যদি আমরা এই মাঝখানে বর্ডারটি তুলে দিতে চাই সেক্ষেত্রে এখানে দুটি রো মিলে একটি রোতে রূপান্তরিত হলো
এটিকে আমরা বলবো হচ্ছে রো স্প্যান। এটি কল স্প্যান এবং এটি রো স্প্যান। প্রথমে আমরা সেল স্পেসিং অ্যাট্রিবিউটটির ব্যবহার দেখব। এই জন্য আমরা একটি টেবিল তৈরি করে নিই। এখানে একটি টেবিল দেখতে পাচ্ছি। এটির মতো করে আমরা যদি টেবিল তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা একটু রিভিউ হয়ে যাবে ফাঁকে। আমাদের টেবিল ট্যাগ ইউজ করতেই হবে। টেবিল ট্যাগের সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম রো, একটি রো নিই। এই রোর ভেতরে প্রথম রোতে আমরা দেখতে পাচ্ছি 2টি সেল রয়েছে এবং 2টি গাঢ়, এবং যেটি টেবিল হেডিংকে মিন করছে। তো আমরা এখানে টিএইচ নিলাম, একটিতে লিখলাম ইনপুট, আর একটি টিডি নিলাম এবং এটিতে আমরা দিলাম হচ্ছে আউটপুট। প্রথম রোটি শেষ। এবার আমরা দ্বিতীয় রোটির কাজ শুরু করি। দ্বিতীয় রোটিতে আমরা দেখতে পাচ্ছি এখানেও দুটি সেল, সে কারণে আমরা টিডি নিলাম, একটিতে 0 আরটি 1 লিখা। আর যেহেতু 0 এবং 1 মাঝখানে রয়েছে, সে কারণে আমরা এখানে একটি অ্যাট্রিবিউট ইউজ করবো, অ্যালাইন। টেবিলটিতে আমরা একটি বর্ডার দিয়ে দিতে হবে। টেবিল বর্ডার ইকুয়ালস 1 দিলাম এবং এটির উইথ দিলাম 400। এবার আমরা সেভ করি এবং এটির আউটপুট দেখি। হ্যাঁ, আমাদের আউটপুটটি এই টেবিলটির পূর্বের মতোই হয়ে গেছে। আমরা এটিকে ক্লোজ করে দিলাম। আমাদের নতুন টেবিল এটি। তো সেল স্পেসিংয়ের পার্থক্যটি বোঝার জন্য আমরা এই টেবিলটিকে একটু কপি করে নিই। আমরা এই টেবিলটিকে কপি করে আরেকটি টেবিল নিলাম নিচে। এখানে আমরা ব্রেক ইউজ করি। দুটো ব্রেক ব্যবহার করলাম, কারণটি হচ্ছে পার্থক্যটি বোঝার জন্য। এবার আমরা এখানে ইউজ করবো সেল স্পেসিং। ইকুয়ালস একটু বেশি করে দিলাম 20। সেভ করি, রিলোড করি। প্রথম টেবিলটির সঙ্গে দ্বিতীয় টেবিলটির পার্থক্য আমরা লক্ষ্য করলেই বুঝতে পারছি, যেখানে সেলগুলোর মধ্যে ব্যবধান আগের থেকে বেশি। এটি হচ্ছে সেল স্পেসিং, অর্থাৎ একটি সেল থেকে একটা সেলের মধ্যে ব্যবধান। আর এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা যে সেল স্পেসিং 0 করে দিই, সেক্ষেত্রে টেবিলটি একটি সাধারণ টেবিলের মতো দেখাচ্ছে কিছুটা, অনেকটা। আমরা সিএসএস দিয়ে আরও চমৎকার করে টেবিল তৈরি করতে পারবো। আমি বারবার সিএসএস সম্পর্কে বলছি, আসলে সিএসএস শিখলে আমরা আমাদের ডিজাইন সম্পর্কে অনেক বেশি ইচ্ছে মতো আমরা এটাকে কাস্টমাইজ করতে পারবো। এসটিএমএল এ অনেক সীমাবদ্ধতা লক্ষ্য করছি, আমরা করতে পারছি না চাইলেও। সে কারণেই আমি অনেকটা বলতে পারেন প্রভাবিত করছি এই সিএসএস শেখার জন্য। যাই হোক, আমরা সেল স্পেসিং এর ব্যবহার দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে সেল প্যাডিং। সেল প্যাডিংটি ব্যবহার করার জন্য আমি সেল স্পেসিংটি ডিলিট করে দিলাম এবং এখানে আমাদের কিছু বেশি টেক্সট দরকার বোঝার জন্য, ভালো করে বোঝার জন্য আমি আপাতত এখানে কিছু একটা প্যারাগ্রাফ নিয়ে আসি। এখান থেকে জাস্ট আমরা কিছু টেক্সট কপি করলাম, কপি। এখানে আমি 0-র পরিবর্তে এটিকে রিপ্লেস করে দিলাম, 0-র পরিবর্তে এখানে 0-র পরিবর্তে রিপ্লেস করে দিলাম। এবার সেভ করি, রিলোড করি। লক্ষ্য করছি যে আমাদের টেক্সটটি এখানে শো করছে। আমরা এটিকে জাস্টিফাই করি, তাহলে আরো ভালো বুঝতে পারবো। এখানে আমরা জাস্টিফাই। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম যে
যে প্রথম এবং দ্বিতীয় দুটিতেই টেক্সটগুলো মার্জিনের সঙ্গে লেগে গেছে। আমরা দ্বিতীয়টিতে যদি এখানে দ্বিতীয় টেবিলে আমরা যদি এখানে ইউজ করি সেল প্যাডিং ইকুয়ালস, আমরা এখানে দিলাম একটু বেশি করে দিলাম 20। সেক্ষেত্রে লক্ষ্য করি আমি প্রথমটিতে অ্যাপ্লাই করেছি, তো সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে প্রথম টেবিলে আমাদের মার্জিন থেকে উপরে 20 পিক্সেল, উপর থেকে ডান দিক থেকে নিচ থেকে চারপাশ থেকে 20 পিক্সেল করে জায়গা ছেড়েছে। এই দ্বিতীয় টেবিলটিতে কিন্তু সেরকম হয়নি, অর্থাৎ এখানে আমরা প্রথম টেবিলে আমরা সেল প্যাডিং ইউজ করেছি এবং দ্বিতীয় টেবিলে আমরা সেল প্যাডিং ইউজ করিনি। পার্থক্য হচ্ছে এটাই সেল প্যাডিংয়ের, যে এটির সাথে এটির আমরা যদি মিলিয়ে নিই তাহলেই বুঝতে পারছি। যেখানে লক্ষ্য করি প্রত্যেকটি টেক্সট এখানে শুধু বাম পাশে আমরা দেখতে পাচ্ছি, কারণ টেক্সটটি কম বলেই এরকমটি দেখাচ্ছে, সেই কারণে আমি এখানে বেশি টেক্সট নিয়ে এসেছি। এখানে আমরা পার্থক্য বুঝতে পারছি, এগুলোতে আমরা তেমন পার্থক্য হয়তো বুঝতে পারছি না। তারপরে লক্ষ্য করি যেখানে 1-এর সাথে এখানে ডিস্টেন্স রয়ে গেছে, এই ওভারঅল এরকম। এবার আমরা যে অ্যাট্রিবিউটটি ব্যবহার দেখবো সেটি হচ্ছে কল স্প্যান। আমরা পূর্বেই এটি সম্পর্কে জেনেছি যে কল স্প্যান হচ্ছে 2 বা ততোধিক কলামকে যদি আমরা একটি কলামে রূপান্তর করতে চাই সেক্ষেত্রে আমরা কল স্প্যান ইউজ করব। আমাদের এই টেবিলে 2টি কলাম মিলে ইনপুটের ক্ষেত্রে 2টি কলাম মিলে একটি সেল হয়ে গেছে, এগুলি নর্মাল আছে। আমরা এটিকে তৈরি করার চেষ্টা করি। প্রথমে আমরা টেবিল ট্যাগ ইউজ করব টেবিল ব্যবহার করার জন্য। টেবিল ট্যাগের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রথম রোতে আমাদের 2টি সেল রয়েছে। আমি এখানে ইউজ করি th ট্যাগ, এখানে রয়েছে ইনপুট। এখানে যেহেতু 2টি সেল মিলে একটি সেল হয়ে গেছে সে কারণে এই th এর সাথে আমাদের অ্যাট্রিবিউট ইউজ করতে হবে কল স্প্যান equals to, আর আউটপুটটিতে যেহেতু কোনো সেলকে একসাথে করিনি সে কারণে আমরা এখানে ইউজ করব th এর সাথে শুধু আউটপুট। এবার আমরা দ্বিতীয় রোতে কাজ শুরু করব। দ্বিতীয় রোর ক্ষেত্রে আমরা tr একটা নিলাম। এই tr এর ভেতরে যেহেতু কোনো ধরনের তিনটি কলাম দেখতে পাচ্ছি, 3টি কলামের জন্য 3টি সেলের জন্য আমরা এখানে tt ইউজ করব। এখানে 3 সেট আমরা tt নিয়ে নিলাম, 3 সেট। প্রথমটিতে 0, তারপরটিতে হচ্ছে 1, তারপরটিতে হচ্ছে 1, আমরা লিখে ফেললাম। যেহেতু আমরা সেলগুলোকে দেখতে পাচ্ছি, সেলগুলোর টেক্সটগুলো হচ্ছে মাঝখানে, আমরা এখানে একটি অ্যাট্রিবিউট ইউজ করবো অ্যালাইন ইকুয়ালস সেন্টার। এবার আমরা রিলোড করি। আসলে মূলত এটি প্রিভিয়াস পেজের ছিল, আমরা এখান থেকেই রান করি ফায়ারফক্সে। এখানে দেখতে পাচ্ছি আমাদের এরকম একটি আউটপুট দেখাচ্ছে। এখানে আমরা আমাদের টেবিলটার সাথে এটির পার্থক্য হচ্ছে যে এখানে বর্ডার আছে, এখানে বর্ডার নেই। আমরা এখানে যদি টেবিলের বর্ডার ইউজ করি border ইকুয়ালস 1। এবার আমরা আমাদের পেজটিকে রিলোড করলে দেখতে পাচ্ছি বর্ডার চলে এসছে। এখানে আমরা উইথ নির্ধারণ করি 400, এবার সেভ, এবার রিলোড করি, তাহলে আমাদের নমুনা টেবিলের মতো হয়ে গেছে। কারণ এটিকে আমরা ডিলিট করে দিলাম, এটিকে রাখলাম। একটু আমরা এবার কোড বিশ্লেষণে যাই। আমরা আসলে কি করলাম, আমি এর জন্য মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটিকে ইউজ করছি। আমরা একটু বোঝার জন্য লক্ষ্য করি যে আমাদের টেবিলটি নর্মালি এরকম ছিল। ইনপুট
সেলটি এখানে দুটি সেল মিলে একটি সেলে রূপান্তর হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখানে দুটি সেল মিলে একটি সেল, এখানে আমাদের সে কারণেই আমরা প্রথম রোর মধ্যে আমরা এটির কাজ যখন করব, এটির আমরা একটু কালার ইউজ করি। যাই হোক, এই টেবিলটা হচ্ছে ইনপুট টেবিল, এখানে দুটি সেল মিলে একটি সেল হয়েছে, সে কারণেই আমরা এখানে ব্যবহার করেছি টিআরএ। এখানে কল স্প্যান ইকুয়ালস 2 এবং এখানে ইনপুট লেখা ছিল, এই কারণে আমরা ইনপুট লিখেছি। আর পরের টেবিলটি যেহেতু নর্মাল, এই কারণেই আমরা এখানে পরের সেলটি যেহেতু নর্মাল, এই জন্য এটির সাথে আমরা কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করিনি, এটি নর্মালি রয়েছে এরকম। প্রথম রো শেষ। দ্বিতীয় রোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি দ্বিতীয় রোতে আসলে এখানে কোনো ধরনের সেলকে মার্জ করা হয়নি, কল স্প্যান না, রো স্প্যান না, তিনটি সেল ইন্ডিভিজুয়ালি, তিনটি সেল 0 1 1। সে কারণেই দ্বিতীয় রোতে আমরা তিনটি সেলের মধ্যে তিনটি সেলের ভেতরে আমরা এখানে এটিকে তিনটি আলাদা সেলে বিভক্ত করেছি। তিনটি আলাদা সেলকে এখানে জাস্ট আমরা তিনটি সেল দিয়ে দিয়েছি। এবার আমরা এমন একটি নমুনা টেবিল তৈরি করতে যাচ্ছি। তো এক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে এখানে আমাদের টেবিল ট্যাগ ইউজ করতেই হবে। টেবিল ট্যাগের সাথে আমরা প্রথমে দেখতে পাচ্ছি প্রথম যে রোটি, এখানে প্রথম রোটি আমরা নিয়ে নিই। প্রথম রোটি নিয়ে নিলাম। প্রথম রোটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে ইনপুট। তো ইনপুট দেওয়ার জন্য আমরা এখানে ইউজ করবো টিএইচ, কারণ এটি হেডিং আকারে দেখাচ্ছে, এই জন্য আমরা টিএইচ এটিকে নিলাম এবং এখানে ইনপুট লেখা রয়েছে ইনপুট। তবে ইনপুটের ডান পাশে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ইনপুটের ডান পাশে কিন্তু দুটি সেল, দুটিতে 00 লেখা, কিন্তু বাম পাশে একটি সেল ইনপুট। তো এই টেবিলটি ছিল দুটি সেল ভেঙে একটি সেল হয়ে গেছে, উপর নিচ। তো এটা হচ্ছে রো স্প্যান। পাশাপাশি থাকলে কল স্প্যান, উপর নিচের সেলগুলোকে মার্জ করলে সেটাকে বলা হয় রো স্প্যান। তো আমরা এখানে লিখবো হচ্ছে রো স্প্যান ইকুয়ালস, এখানে আমরা দিয়ে দিব 2। এরপর আমরা দ্বিতীয় যে রোতে দ্বিতীয় যে সেলটি রয়েছে সেটি হচ্ছে 0। এটির জন্য আমরা টিডি ইউজ করি। টিডি এখানে জাস্ট আমরা লিখে দেবো 0। আসলে ওই রোর কাজ শেষ, ওই রোতে আর কিছু বাকি নেই, ইনপুট এবং 0। এবার দ্বিতীয় রোতে চলে যাই। দ্বিতীয় রোতে শুধুমাত্র রয়ে গেল দ্বিতীয় 0টি, অর্থাৎ এই রোতে শুধুমাত্র একটি সেল রয়েছে, সেটি হচ্ছে 0। এই কারণে আমরা এখানে টিডি 0 লিখে দেব, অর্থাৎ এখানে শুধু 0 রয়ে গেল। ইনপুট এবং প্রথম 0টি প্রথম রোতে, দ্বিতীয় 0টি শুধুমাত্র দ্বিতীয় রোতে। দ্বিতীয় রো শেষ। এরপর তৃতীয় রোতে আমরা ব্যবহার করি টিআর। এখানে আমরা দেব, প্রথমেই দেখতে পাচ্ছি ইনপুট হেডিং আকারে রয়েছে, সেখানে টিএইচ। এখানে আমরা লিখছি আউটপুট এবং এর পাশে রয়েছে 1। এটি নর্মাল যেহেতু, সেজন্য আমরা এটিকে ইউজ করব টিডি 1। চলুন আউটপুটটি দেখে আসি আমরা বর্ডার ছাড়া। এখানে আমরা ইনপুট দেখতে পাচ্ছি, ইনপুটের পাশে 0 0 এবং আউটপুট 1। আমরা বর্ডার দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো। এবং বর্ডার এবং এটির উইথ সেভ করি। আমার টেবিলের মতোই দেখতে পাচ্ছি, এখানে আমরা ইনপুটের পাশে 0 0
এবং আউটপুটের পাশে শুধু 1। এটির মতো করতে চাইলে আমরা কি করতে পারি? আমরা দেখতে পাচ্ছি যে এটি মাঝামাঝি রয়েছে 200 পিক্সেল। সেক্ষেত্রে আমরা এই প্রথম টিয়ারের যে প্রথম সেল যেটি রো স্প্যান 2 ইনপুট, এটির পাশে আমরা ইউজ করব উইথ সমান সমান। চাইলে আমরা এখানে 200 লিখে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের এই টেবিলটি 200, আর সেলগুলোকে মাঝখানে যদি আমরা আনতে চাই সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা টিডি এগুলোর সঙ্গে ইউজ করতে পারি অ্যালাইন। এটাকে কপি করে প্রত্যেকটি টিডির সাথে আমি দিয়ে দিলাম। এবার রিলোড করি, আমাদের নমুনা টেবিলটির সঙ্গে হুবহু মিলে গেছে, আমরা চিনতেই পারছি না। এটি হচ্ছে রো স্প্যান। এবার একটু কোড বিশ্লেষণ করা যাক। আমাদের নমুনা টেবিলটি অনেকটা এরকম। তো আমরা এখানে এই দুটো সেলকে মার্জ করেছি। এখানে ছিল ইনপুট, আর ডান পাশে 0 0, এবং এখানে হচ্ছে আউটপুট, এখানে হচ্ছে 1। প্রথমে আমরা যেটি করেছি এখানে লক্ষ্য করি যে প্রথমে টিআরএ প্রথম রোতে আমরা ব্যবহার করেছি টিএইচ রো স্প্যান 2, অর্থাৎ এখানে দুটি রো মিলে একটি রোতে রূপান্তর হয়ে গেছে। তো এখানে আমাদের একটু লিখলে সুবিধা হয়, আমরা লিখি ইনপুট 0 0 1 এবং আউটপুট। এখানে প্রথম সেলে যখন আমরা কাজ করেছি এখানে দুটি সেল মিলে একটি সেল, এই কারণে আমরা এখানে ইউজ করেছি রো স্প্যান 2। আর এটির মধ্যে লেখা রয়েছে টিএইচ, এই জন্য মাঝখানে রেখেছি টিএইচ। এটির পাশে রয়েছে 0, অর্থাৎ এই 0 মিলে এটি হচ্ছে প্রথম আমাদের রো। এই কারণে প্রথম রোর মধ্যে আমরা এখানে লিখেছি ইনপুট এবং 0কে। দ্বিতীয় রোতে তখন আর ইনপুটটি ব্যবহৃত হবে না, অর্থাৎ ইনপুটের কাজটি একবারই হয়ে গেছে, দুটি সেল মিলে একটি সেলে রূপান্তর হয়ে গেছে। সেটি প্রথম সেল হিসেবেই, প্রথম রোর হিসেবে আমরা বিবেচনায় নিয়ে আসবো ওটিকে। সেকেন্ড টাইম আর সেকেন্ড সেলটি ইউজ হবে না। তো সেকেন্ড রোতে শুধুমাত্র সেল রয়ে গেল 0, অর্থাৎ এটি রয়ে গেল এটি। এই কারণে আমরা সেকেন্ড রোতে ব্যবহার করেছি শুধুমাত্র একটি সেল টিডি 0। থার্ড যে রোটি রয়েছে সেটি হচ্ছে এই আউটপুট এবং 1। এই কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা আউটপুট টিএইচ আউটপুট এবং 1। এই পর্বে এ পর্যন্তই। রো স্প্যান এবং কল স্প্যান নিয়ে আরও একটি পর্ব করব আমরা, সেখানে আমরা আরও ব্যবহার দেখব এবং আরও এটি সম্পর্কে পরিষ্কার ধারণা নিব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্বে এখানে সমাপ্ত ঘোষণা করছি। আমাদের টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকলে অনুগ্রহ করে মন্তব্য করুন, লাইক দিন আমাদের ভিডিওগুলোতে, এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আর হোমওয়ার্ক আমরা দেওয়া শুরু করেছি, হোমওয়ার্কগুলো ডাউনলোড করে, হোমওয়ার্কগুলো দেখে নিজে প্র্যাকটিস করলে আপনি যখন নিজেই সেই হোমওয়ার্কগুলো করতে পারবেন তখন আপনার আত্মবিশ্বাসটি অনেক বেশি বেড়ে যাবে, এবং আপনি তখনই সত্যিকারে শিখবেন যখন এটি আপনি ভিন্ন একটি পরিস্থিতিতে প্রয়োগ করতে পারবেন। ধন্যবাদ।